দফায় দফায় হামলার পর ফের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের। গাজায় দখলদার বাহিনীর হামলায় অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত, ত্রাণবাহী ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা। রাশিয়ার গ্যাস কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলা, দোনেস্কের আরেকটি এলাকা দখল রুশ বাহিনীর। কিয়েভকে টমাহক মিসাইল দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ফক্স নিউজকে ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে বিপুল হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের দাবি, প্রতিক্রিয়া নেই নয়াদিল্লির। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, অবতরণের সময় রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়ল কার্গো বিমান, নিহত 2, আহত 4 ক্রু, চলছে তদন্ত। গাজায় দফায় দফায় হামলার পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। গেল 10 দিনে অন্তত 80 বার নেতানিয়াহু বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের। যদিও দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরও 44 ফিলিস্তিনির। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় রোববারও দখলদারদের হামলায় বহু মানুষ নিহত হন। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য বলছে, 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় 100 মানুষ মারা গেছেন। আহত হয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশুসহ আল কাশেম ব্রিগেডের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন। 10 দিন ধরে দফায় দফায় চুক্তি লঙ্ঘনের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। এর আগে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজার বিভিন্ন স্থানে হামলার কথা স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রাফা শহরে ইসরায়েলি বাহিনীর উপর হামলা ও 2 সেনা নিহতের জেরেই এই অভিযান বলে দাবি করেছে তেল আবিব। তবে হামাসের দাবি, হামলার ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই সংগঠনটির। হামাস ইসরায়েল পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই 2 পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি শান্তিপূর্ণভাবে টিকে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চলমান পরিস্থিতিতে মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজায় ত্রাণ প্রবেশ সহ যুদ্ধবিরতির সব চুক্তি মেনে চলতে বাধ্য করতে উভয় পক্ষকে চাপে রাখার বিকল্প নেই। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের আরও একটি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনও রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে কিয়েভকে টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা সহায়তা থাকা সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় অসম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা। ক্রমেই তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন দুপক্ষের সামরিক উত্তেজনা। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলের আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ইউক্রেনের রেলপথ, সামরিক শিল্পকেন্দ্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় মস্কো। রুশ মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনের 140টি ড্রোন, 6টি হিমার্স ক্ষেপণাস্ত্র এবং 4টি গাইডেড বোমা ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী। এদিকে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত রাশিয়ার 136টি ড্রোন ধ্বংস করার দাবি করে ইউক্রেন। এদিকে রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। স্থানীয় সময় শনিবার রাতে ওরেনবার্গ অঞ্চলে এই হামলার পাশাপাশি সামারার একটি তেল শোধনাগারও লক্ষ্যবস্তুতে পরিণত করে। ড্রোন হামলার পর কাজাখস্তান থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টমাহক মিসাইল সরবরাহ সহজ হবে না এবং ইউক্রেনকে কিছু ছাড় দিতে হতে পারে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এখনও ইউক্রেনের দীর্ঘ পরিসরের টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের সম্ভাবনা বিবেচনা করছেন। যুক্তরাজ্যের সাবেক প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা ফিল্ড মার্শাল ডেভিড রিচার্ডস বলেন, বড় পশ্চিমা সহায়তা থাকা সত্ত্বেও ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে জয় অসম্ভব। তিনি বলেন, পশ্চিমারা শুধু ইউক্রেনকে লড়াইয়ে উৎসাহিত করেছে, তবে জয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ দেয়নি। একমাত্র সম্ভাব্য পরিস্থিতি হল সরাসরি ন্যাটোর হস্তক্ষেপ। এদিকে হাঙ্গেরি কেন পুতিন ট্রাম্প শীর্ষ সম্মেলন আয়োজন করবে তা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইউরোপে একমাত্র হাঙ্গেরি শান্তির পক্ষে। তিনি আরও উল্লেখ করেন, হাঙ্গেরি অবিচলভাবে সংঘাতের কূটনৈতিক সমাধানকে সমর্থন করেছে। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দাস। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে ওমান।
আগামী 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে আবারও আলোচনায় বসবে পাকিস্তান আফগানিস্তান। কাতারের দোহায় বৈঠকে বসে পাকিস্তান ও আফগানিস্তান। সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষ ও নিরাপত্তা হুমকির পরিপ্রেক্ষিতে দুই দেশ সিদ্ধান্ত নেয় অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার। আলোচনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। আফগানিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব ও তালেবান প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। পরে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। এ চুক্তিকে সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। তিনি বলেন, তুরস্কে পরবর্তী বৈঠকে এমন একটি পর্যবেক্ষণ কাঠামো গঠন করা হবে যা সীমান্তে সন্ত্রাসবাদের উৎস সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবে। চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও তুরস্ক দুই দেশই সন্তোষ প্রকাশ করেছে। দোহায় আলোচনার পর এক বিবৃতিতে তুরস্ক জানায়, দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে এটি ইতিবাচক পদক্ষেপ। পাশাপাশি সীমান্ত উত্তেজনা প্রশমনে এই সমঝোতা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে কাতারও। এদিকে তুরস্ক কাতারের পাশাপাশি পাকিস্তান আফগানিস্তান চুক্তিকে স্বাগত জানায় ওমান। একই সঙ্গে কাতার ও তুরস্কের মধ্যস্থতার প্রশংসা করে দেশটি। মার্কিন কূটনীতিক জালমে খালিলজাদ এই চুক্তিকে দোহা থেকে আসা সুখবর বলে আখ্যা দেন। তবে সাবেক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি এর প্রসঙ্গ অনুপস্থিত, যা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। আগামী 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তানে পরবর্তী বৈঠক বসবে, যেখানে আলোচনার দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নিতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। 2026 সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান নেতানিয়াহু। যদিও বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার, গাজা আগ্রাসন ও জিম্মিদের মুক্তি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী এই নেতা। ডানপন্থী লিকুদ পার্টির এই নেতা 1996 থেকে 1999 এবং 2009 থেকে 2021 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। 2022 সালের ডিসেম্বরে জোট সরকারের পতনের পর আবারও ক্ষমতায় ফেরেন। ইসরায়েলকে নিরাপদ রাখার একমাত্র যোগ্য ব্যক্তি দাবি করা নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। পাকিস্তানের পর যুক্তরাষ্ট্রের সাথেও প্রতিরক্ষা চুক্তির চেষ্টা চালাচ্ছে সৌদি আরব, যেখানে সৌদির উপর হামলাকে সরাসরি যুক্তরাষ্ট্রের উপর আঘাত হিসেবে ধরা হবে। এটি ফাঁস করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। আগামী মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরে চুক্তিটি চূড়ান্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। কাতারের সাথে এমন চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এটি কি যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের আত্মরক্ষার নয়া কৌশল, নাকি চুক্তির আড়ালে মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব আরও সুসংহত করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে যেখানে তাদের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র তার নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে। এই চুক্তিটি অনেকটাই গত মাসে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা একটি চুক্তির মতো, যেখানে বলা হয় কাতারের ওপর যে কোনো আক্রমণ আমেরিকার ওপর আক্রমণ বলে বিবেচিত হবে। এর বিপরীতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ আশা করছে আগামী মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউস সফরের সময় এই চুক্তিটি চূড়ান্ত হবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য এই চুক্তিটি হবে বিশাল এবং এতে দুই দেশের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর করার আলোচনা আছে, তবে তার বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সৌদি আরবের সঙ্গে মিলেমিশে কাজ করে সংঘাত সমাধান, আঞ্চলিক সংহতি বৃদ্ধি ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাবে।
ফিনান্সিয়াল টাইমস জানায়, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চাইছে সৌদি আরব। এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা এমন একটি চুক্তি করার চেষ্টা করছিল যার মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণও যুক্ত ছিল। কিন্তু 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণ এবং গাজা যুদ্ধের কারণে সেই পরিকল্পনা ব্যাহত হয়। এ যাত্রায় এই চুক্তির বিনিময়ে সৌদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি রাখবে কিনা তা এক বড় প্রশ্ন। কারণ গাজা গণহত্যা ও কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলা অনেক সমীকরণ পাল্টে দিয়েছে। এরই মাঝে ইসরায়েলকে গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত করে সৌদি যুবরাজ নানা সময় স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সৌদি আরব কেবল তখনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে যখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যদিও শিগগিরই ইসরায়েলের সাথে অনেক আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করবে বলে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল আলোচিত আব্রাহাম চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডের আওতায় এসব বাস্তবায়িত হবে। সৌদি আরব এই চুক্তিতে যোগ দেবে বলে আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে আগামী মাসে মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরে অনেক কিছুই দেখার আছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতাদের মধ্যে অন্যতম। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় হোয়াইট হাউস সৌদি আরবের সঙ্গে $142 বিলিয়ন অস্ত্র চুক্তি ঘোষণা করে, যা 2024 সালের সৌদি প্রতিরক্ষা বাজেটের দ্বিগুণ। হোয়াইট হাউস জানিয়েছিল এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এছাড়া মার্কিন বাজারে বিপুল বিনিয়োগেরও প্রতিশ্রুতি দিয়ে রেখেছে রিয়াদ। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সোনার ডিম পাড়া হাঁস সৌদি আরব। এ অবস্থায় ট্রাম্প সৌদির ওপর হামলা নিজ দেশের ওপর হামলা গণ্য করা হবে এমন চুক্তি করতেই পারেন। এমন ভাবনা মোটেই অমূলক নয়।